আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম অ্যান্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা দেখছেন ডার্বি ক্রাউন কোর্টের জাজ জাস্টিস টিপলস। আপনার ছবি দেখছেন টিভির পর্দায়। সে বলছিল কি যে তোমরা তাকে খুব এত বেশি জখম করেছ। সে বলছে কি তোমরা ছিলা পারসুয়েসিভ অ্যান্ড অ্যাকমপ্লিশড লায়ার। তোমরা খুবই খুবই স্ট্রং এবং খুবই মার্জিত মিথ্যাবাদী। ওরা অস্বীকার করছিল তারা যে তাদের বেবিকে হত্যা করেছে সেটা। এবং জাজ বলছে কি তোমরা দুজনেই খুবই পারসুয়েসিভ অ্যান্ড অ্যাকমপ্লিশড লায়ার্স, খুবই স্ট্রং এবং খুবই সুদক্ষ মিথ্যাবাদী, এই কথা বলছিল। হু ইনফ্লিক্টেড আনইমাজিনেবল ক্রুয়েলটি, এবং সে বলছে কি অন দেয়ার সান, তোমরা তোমাদের এই বেবি সানের উপরে একটা অকল্পনীয় বর্বরোচিত আক্রমণ এবং পাশবিক একটা আক্রমণ, ক্রুয়েলিটি, তোমরা ক্রুয়েল আচরণ তোমাদের ছেলের উপর তোমরা করেছ, সেটা জাস্টিস টিপলস বলছে। এবং সে বলছে কি যে এই বেবিটা মারা গেছে 39 days আফটার a family court ruled he could be returned to the care of his parents। এবং ফ্যামিলি কোর্ট যেটা আছে, যেখানে আপনার চাইল্ড কেয়ার, চিলড্রেন ম্যাটার, ডিভোর্স ম্যাটারগুলো আপনার ডিল করা হয়, সিভিল কোর্ট, এবং ওখানে তারা ডিসিশন দিয়েছিল সে তার মা বাবার কেয়ারে যেতে পারবে, তাদের কেয়ারে থাকতে পারবে। এবং ওই ডিসিশনের পরে তারা ওই বেবিকে তাদের কেয়ারে দিয়েছিল এবং 39 দিন পর সে তার প্যারেন্টসের হাতে সে মারা গেছে। আপনারা জাজের স্পিচের মধ্যে শুনছেন একের পর এক জাজ কিভাবে তাকে জখম করেছিল। জাজ ওগুলো একটার পর একটা বলে যাচ্ছিল, ওই আঘাতের সিস্টেমেটিকলি কিভাবে তাকে আঘাত করেছিল। এবং ক্রাউন কোর্ট শুনছে কি এই বেবিকে সাবজেক্টেড টু সিগনিফিক্যান্ট, খুবই বিশাল ধরনের একটা সাবস্ট্যান্সিয়াল অ্যান্ড রিপিটেড অ্যাক্টস অফ সিভিয়ার ভায়োলেন্স, যে অনেক বেশি সাবস্ট্যান্সিয়াল এবং সিগনিফিক্যান্ট তোমার হিংস্র আক্রমণ, হিংস্রতা, রিপিটেডলি তার উপরে হিংস্র আক্রমণ করা হয়েছিল। এইটা ডার্বি ক্রাউন কোর্টের জাজ এবং জুরি তারা শুনছে। এবং জাস্ট তার মৃত্যুর কয়েক সপ্তাহ আগে তাকে এই জখমগুলো করা হয়েছিল। He was beaten and burned and died on Christmas Day 2020 with 130 injuries. তাকে অনেক অনেক জখম করেছিল, তাকে পোড়াইয়ে দেওয়া হয়েছিল বডির মধ্যে, এবং ওই 2020 সালের ক্রিসমাস ডেতে 130টা ইনজুরির আঘাতে, জখমে, যন্ত্রণায় এই বেবিটা মারা গেছে। এবং জাজ বলছে কি অলমোস্ট এভরি বোন ইন ফিনলি বোর্ডেন্স বডি হ্যাড বিন ব্রোকেন, প্রায় প্রত্যেকটা হাড় মাংস তার বডির মধ্যে ভেঙে দিয়েছিল, এটা জাজ বলছে। এবং জাজ যখন সেন্টেন্স দিচ্ছিল তখন সে বলছিল কি তোমাদের সাজা হচ্ছে একমাত্র লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড, এটা জাজ বলছে। এবং বলছে কি তোমাদের সানকে, এই বেবি সানকে আনইমাজিনেবল ক্রুয়েলটি তোমরা করেছ।
অকল্পনীয়ভাবে নিষ্ঠুর ব্যবহার তার সাথে তোমরা করেছ, তাকে আঘাত করেছ, জখম করেছ। এই জখমের জন্যই তাকে যখন চাইল্ড কেয়ার থেকে তাকে যখন রিলিজ করেছিল, ওর পরে কয়েকদিন পরেই তাদের কাস্টডিতে আসার পরেই সে মারা গেছে। এবং জাজ বলছে কি, once the injuries had been inflicted, the boy's daily experience was one of considerable pain, distress and suffering. তাকে তোমরা এমন ভাবে আঘাত করেছো, এমন ভাবে জখম করেছো, এবং তার দৈনন্দিন জীবনটা ছিল খুবই বেশি কনসিডারেবল পেইন, ব্যথার মধ্যে ছিল, ডিস্ট্রেসের মধ্যে ছিল, সে খুব কষ্টের মধ্যে ছিল এবং সাফারিং এর মধ্যে ছিল, সে মানে ভোগ করতেছিল অসহনীয় যন্ত্রণা। জাজ এই কথাগুলো তার স্পিচের মধ্যে বলছে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ জাজের স্পিচটা, ভিডিওটা আবার প্লে করেন। We're in financial difficulties, we're arguing, and we're not coping very well with the children due to lack of sleep and being woken at night. On top of that, there was an inflicted bruise on Finley's forehead, which the health visitor and social worker both saw. By the 29th of November, there were bruises on the fleshy part of Finley's cheek, the junction between his cheek and ear, and on the side of his scalp. These were also inflicted injuries, and I'm sure they were not the same bruises seen by the health visitor on the 19th of November. Only you two know what actually happened within your home at 218 Holland Road after the 4th of December. Your home was a very small terraced house. You both saw and heard what went on within your own house, and you knew that your neighbours could hear through the walls if there was any loud noise or disturbance. You kept yourselves to yourselves, and you were desperate to ensure nothing should happen which could possibly be reported to the authorities by any of your neighbours, as had happened in the past. I'm also sure that as time went on, you were out of the house with the boys for several hours each day, so that if there were any unannounced visits from social care, they would not find you at home and could not check up on you and your children. You were both regularly using large amounts of cannabis in December 2020. Every day you, Stephen Bowden, went to collect cannabis from your dealer, usually with one of the children. You both smoked cannabis at the rear of your house, which stank of it. You were also smoking cannabis in the house, and in particular in your bedroom, and that is why there was cannabis in Finley's blood when he died. On top of that, it's well established that cannabis causes high levels of anxiety, depression and restlessness due to lack of sleep, and adversely affects any adult's ability to parent a young child. I'm sure that was the consequence it had on both of you, and why you were finding it increasingly difficult to cope with. What is then clear from the evidence is that something very significant happened in your home in the early hours of Saturday the 12th of December. 12 hours later, you, Stephen Bowden, were telling your drug dealer that you were after more cannabis. That is because to get hold of the drugs when you were struggling to find any money to pay for them, you no doubt wanted your dealer to somehow feel sorry for you. This was the first occasion there was any suggestion that Finley was unwell, and I'm sure that by the 12th of December, Finley had been really seriously injured, and that was why he was so ill. I'm sure that it was on this occasion that some or all of the rib fractures were inflicted on Finley. Other bones may also have been fractured on this occasion, but I cannot be sure which.
between the afternoon of the 14th of December and the morning of the 16th of December. I'm also sure, given the nature and number of other injuries and their location on Finley's body, that he was subject to repeated abuse on multiple occasions. Once the injuries had been inflicted, Finley's daily experience was one of considerable pain, distress, and suffering. The consequence of all the fractures to Finley's body was that it was obvious to both of you by the 16th of December that Finley was very seriously injured and he was utterly miserable. Finley was no longer able to sit up and play with his toys. He was no longer able to feed himself. Everyday activities such as changing his nappy, lifting his arms, putting outdoor clothing on him, or putting him in his pushchair, all caused him severe pain. The pain in his fractured pelvis and thigh bone could only have been alleviated by morphine and immobilizing his body. You also knew that Finley was not eating his food. Instead of gaining weight, he lost weight. That was because, as he had so many fractures, eating caused him pain and he was not well enough to eat. And on top of that, his body was fighting the infections that he had. By the evening of the 23rd of December, he was plainly dying. There was nothing subtle about this at all. It was totally obvious to both of you. I now turn to some of the background. You met each other in the summer of 2017. Stephen Bowden, you were 24 at that point. Shannon Marsden, you were 16. In no time at all, you were inseparable, drawn together by your use of drugs and the unhappiness you felt in your own lives at the time and your instant attraction to each other. You, Shannon Marsden, were besotted with Stephen Bowden. From what they saw and from the lies you both told them, they thought things were going well. The true position, which they were unaware of, was that you were both using large amounts of cannabis, were in financial difficulties, were arguing, and were not coping very well with the children due to lack of sleep and being woken at night. On top of that, there was an inflicted bruise on Finley's forehead, which the health visitor and social worker both saw. By the 29th of November, there were bruises on the fleshy part of Finley's cheek, the junction between his cheek and ear, and on the side of his scalp. These were also inflicted injuries, and I'm sure they were not the same bruises seen by the health visitor on the 19th of November. Only you two know what actually happened within your home at 218 Holland Road after the 4th of December. Your home was a very small terraced house. You both saw and heard what went on within your own house, and you knew that your neighbours could hear through the walls if there was any loud noise or disturbance. You kept yourselves to yourselves, and you were desperate to ensure nothing should happen which could possibly be reported to the authorities by any of your neighbours, as had happened in the past. I'm also sure that as time went on, you were out of the house with the boys for several hours each day, so that if there were any unannounced visits from social care, they would not find you at home and could not check up on you and your children. You were both regularly using large amounts of cannabis in December 2020. Every day you, Stephen Bowden, দর্শক, আপনারা শুনছেন জাস্টিস স্টিপলস, ডার্বি ক্রাউন কোর্টের জাজ সেন্টেন্স দিচ্ছিল এই কাপলকে, ফাদার মাদার তাদের 10 মাস ওল্ড বেবিকে
প্রচুর জখম করে হত্যা করেছিল ক্রিসমাস ডে 2020 সালে। এবং জাস্টিস ট্রিপলস বলছে কি, তোমরা দুজনেই পারসুয়েসিভ অ্যান্ড কম্পালসিভ লায়ার, তোমরা খুবই বাধ্যকর জনিত, খুবই পারসুয়েসিভ, তোমরা মিথ্যুক ছিলা। এই কথা জাস্টিস তাদেরকে সাজা দেওয়ার সময় আপনার কমেন্ট করেছিল, এই মন্তব্যটা সে বলছিল। এবং no one heard the baby cry or scream in pain because you inflicted the injuries on him together, with one of you fracturing his bone and the other keeping him quiet with your hand over his mouth. এবং জাজ বলছে কি, তোমরা তাকে এমন ভাবে জখম করেছ এবং তাকে কাঁদতে দাও নাই, স্ক্রিমিং করতে দাও নাই, শাউটিং করতে দাও নাই, কেউ যেন না শুনে তার আঘাতগুলো, তার ব্যথাগুলো, তার জখমগুলো তোমরা যে করেছ দুজনে মিলে। একজনে তোমরা তার ফ্র্যাকচার করতেছিল, তার বোনগুলোকে ভেঙে দিচ্ছিল, আর একজন তার মুখ চেপে ধরছিল,